শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান চলছে। আগস্ট গণ অভ্যুত্থানের মাস বলা যায়। 2024-এর আগস্টেই বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক বাকবদল ঘটেছে, যেখানে দীর্ঘদিনের ফ্যাসিবাদের জগদ্দল পাথর অপসারিত হয়েছে। সকল মতপথের মানুষ এক মোহনায় মিলিত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দিন যতই গড়িয়েছে, অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে, মতবিরোধ দেখা দিয়েছে, ফাটল দেখা দিয়েছে তাদের ঐক্যে, এবং তাদের সেই মতবিরোধ অনেক ক্ষেত্রেই সহিংসতায় পরিণত হয়েছে। রাজপথে আমরা দেখেছি বিভিন্ন সময়, সাম্প্রতিক সময়েও দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে, এবং তাদের বাক্যে, বয়ানে, আচরণে প্রতিটি ক্ষেত্রেই একটি মারমুখী আচরণ লক্ষ্য করা গেছে। বিশ্লেষকরা কেউ কেউ শিষ্টাচার বিবর্জিত বিষয় নিয়েও আক্ষেপ করেছেন। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি গণ অভ্যুত্থান কোন পথে, ঐক্যে কেন ফাটল। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জনাব রেজাউল করিম রনি, সম্পাদক জবান, এবং রয়েছেন মোস্তফা কামাল, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আয়োজনে সংসদে বিশেষ বৈঠক ডাকছে ইসি। দলের বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। 27 আগস্ট তৃতীয় অধিবেশন, প্রার্থী চূড়ান্তের অপেক্ষায় বিএনপি। বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল বেসরকারি 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিদেশি উস্কানি ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। আদিবাসী ইস্যুতে জাতিসংঘের চার্টার বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। দিল্লিতে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করলেন ত্রিবেদী। অনুকূল সম্পর্ক তৈরিতে ভারতকে এগিয়ে আসতে হবে, মন্তব্য তথ্য উপদেষ্টার। দেশের 41টি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, লোডশেডিং প্রায় 3000 মেগাওয়াট। সিস্টেম লস কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং জুলাই শহীদ পরিবার ও হতাহতদের পুনর্বাসনের কাজ চলছে, জানালেন বিমান ও পর্যটন মন্ত্রী। আন্দোলনের কৃতিত্ব নিতে প্রতিযোগিতা চলছে, অভিযোগ বিশিষ্টজনদের। দর্শক, আপনারা দিনের শিরোনামগুলো শুনছিলেন। এবারে আমরা বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই রেজাউল করিম রনি, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থান কেন, ঐক্যে ফাটল। প্রথমত আমাদের সংবাদের যে শিরোনামটি ছিল সেখান থেকেই যদি আলোচনাটি শুরু করি। বিশিষ্টজনরা বলছেন যে আন্দোলনের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা, এটি শুরু থেকেই চলছে। এই বিষয়টি দিয়েই যদি শুরু করেন, ঐক্যের ফাটল তো সেখান থেকেই শুরু। জি, ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম। এটা নিয়ে আমি বহু কথা বলতেছি 2.5 বছর ধরে, ফলে রিপিটই হবে। তো রিপিট না করে আজকে নতুনভাবে শুরু করি, পুরানা কথা মনে করাই দিয়া। এই আন্দোলনের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব। এটা হলো জুলাই গণ অভ্যুত্থানের মূল কথা, অভ্যুত্থান পরবর্তী সময়। এরপর এখন ঐক্যে ফাটলের একটা অন্যতম মূল কারণ হইল জুলাই গণ অভ্যুত্থানের কোনো পাওয়ার প্রকল্প ছিল না, মানে এটার মধ্যে কোনো ক্ষমতা কাঠামোর প্রকল্প ছিল না। জুলাই গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছিল, ইভেন এটা হাসিনা পতনের আন্দোলনও ছিল না প্রথম দিকে। এটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন কাদের আন্দোলন? কোটা বিরোধী আন্দোলনটা শুধুমাত্র যারা চাকরি দিবে, চাকরি প্রত্যাশী তাদের আন্দোলন, ছাত্রদের বিশেষ করে, যারা তার সরকারি চাকরি, রাইট। তারপরে সেখান থেকে আন্দোলনের যাত্রাটা দেখেন, সেইখান থেকে আন্দোলনটা আসলো কোথায়? বৈষম্য বিরোধী। তারপর আছে বৈষম্যের সূতিকাগার কি? হাসিনা। সমস্ত বৈষম্যের সূত্র, একটা গোড়া, রসুনের গোড়াটা খুঁজে পাওয়া গেল। তখন একজন কৃষক দেখলো আর এখানে সমস্যা,
একজন গৃহবধূ দেখলো সমস্যা, একজন রিক্সা শ্রমিক দেখলো সমস্যা, একজন প্রাইভেট দেখলো এখানে সমস্যা। ফলে এই যে কমন ভিকটিমহুড, এটাই জুলাই গণঅভ্যুত্থানের মূল জায়গা। এইবার এই কমন ভিকটিমহুডের মধ্যে কোনো ক্ষমতার অ্যাম্বিশন বা এজেন্ডা ছিল না। এই কারণে এই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড নেই। এই আন্দোলনে আমরা সবাই মাস্টার মাইন্ড এবং আমরা কেউই মাস্টার মাইন্ড না। আন্দোলনের সময় প্রত্যেকটা মোমেন্টে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একজন অ্যারেস্ট হয়েছে, আরেকজন সমন্বয়কের দায়িত্ব পালন করছে, ঘরে ঘরে সমন্বয়ক তৈরি হয়ে গেছে। ফলে এইটার একটা কালেকটিভ কর্তা সত্তা আছে, আমি যেটা বলি। এবং এই জন্য আমি বলি যে জুলাই গণ অভ্যুত্থান বা এই আন্দোলন, হ্যাঁ, আন্দোলন কেউ লিড দেয় নেই, আন্দোলনই আমাদের লিড দিছে। আন্দোলন নিজেই নিজের পরিণতি নির্ধারণ করে হাসিনার পতন ঘটাইছে। কারণ এটা বললাম তো, প্রথমত শুরু কোটা, হ্যাঁ, তারপরে বৈষম্য বিস্তার, হাসিনার পতনের মধ্য দিয়ে জনগণের বিজয়। ফলে তিনটা স্তর যদি আপনি দেখেন, তিনটা স্তরের মধ্য দিয়ে এটা একটা, প্রথমত পেটি বুর্জোয়া দাবি দেওয়ার আন্দোলন, এটা কিন্তু 18তেও হয়েছে, তখন তো হাসিনা পতন হয় নাই। কারণ এই যে লিঙ্কটা, এটা কোটা থেকে বৈষম্য পর্যন্ত আসে নাই 18তে। বৈষম্য পর্যন্ত যখন আসলো তখন বৈষম্যের সাথে সংযুক্ত আওয়ামী লীগ ছাড়া সবাই তো বৈষম্যের শিকার এই দেশে। কারণ এই দেশে সবাই দ্বিতীয় শ্রেণীর নাগরিক ছিল আওয়ামী লীগের চোখে, হ্যাঁ। আর রাজাকার, স্বাধীনতা বিরোধী এগুলো বলা তো একটা কমন চর্চা ছিল। ফলে এই যে বৈষম্য বিরোধী জায়গা যখন আসলো, তখন এটার একটা মোরাল স্পিরিট তৈরি হইল। সেই মোরাল স্পিরিটের জায়গা থেকে আমরা ইমিডিয়েট হাসিনাকে, হ্যাঁ, একটা পপুলার আপরাইজিংয়ের মধ্য দিয়ে ফালাইলাম, কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো পলিটিক্যাল প্রকল্প তৈরি হইল না। যদি তৈরি হইতো তাহলে এনসিপির রাজনীতি করার দরকার হইতো না। যেহেতু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক নাগরিক ভিত্তিক রাজনীতির আকাঙ্ক্ষার জন্ম হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটা ম্যানিফেস্টো আকারে, ঘোষণা আকারে, দলিল দস্তাবেজ আকারে ছিল না। কিন্তু ওই যে বৈষম্যের মধ্য দিয়ে যখন, বৈষম্য বিরোধীর মধ্য দিয়ে যখন গণবিপ্লবের, আপনার কি বলবো, যে এই মহামিলন বা মহাসিন্ধুর ঐক্য তৈরি হইল, এই বৈষম্য নিরসনের জন্য একটা নাগরিক ভিত্তিক বা গণতান্ত্রিক ভ্যালু প্লুরালিটি, যেখানে আপনি রাজাকার না মুক্তিযোদ্ধা, আপনি জামাত না বিএনপি না এনসিপি, এটা কেউ দেখবে না। আপনি নাগরিক, রাষ্ট্র আপনাকে অধিকার দিবে। রাষ্ট্র জিজ্ঞেস করবে আপনি কি বিশ্বাস করেন, রাষ্ট্র জিজ্ঞেস করবে আপনি খাইছেন কিনা, আপনার চিকিৎসা ঠিক আছে কিনা। এই যে ক্ষমতার সাথে জনতার সম্পর্ক স্থাপন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সূচনা হইল এই বৈষম্যের বিষয়টা আমাদের সামনে আসার পরে। এখন কি প্রথম সামনে আসছে? নো, 71-ও এটা ছিল, 90-ও এটা ছিল, 24-এও একই জিনিস আসছে। তার মানে আমাদের এই যে বঞ্চনা, এই বঞ্চনার ইতিহাস আমাদের জাতিরাষ্ট্র জন্মের ইতিহাসের সাথে সম্পর্কিত। ফলে এখন আপনার প্রশ্নের এখানে আমি শেষ করে দিব এই পর্ব। না, কিন্তু ফাটলটা কেন ধরছে? ফলে ফাটলটা হইল যখন এই যে আমরা যেটা বললাম যে একটা আপনার মোরাল আপরাইজিং এট দ্য সেম টাইম। কারণ ব্রাকেট সেলটা তো বিসিএসে বসবে না, কিন্তু সে মনে করছে এইভাবে গুলি করে পাখির মতো মানুষ মারা অন্যায়, এই জন্য সে যে নামাইলো। এই মোরাল আপরাইজিংটাকে আপনি যখন একটা পাওয়ার ব্যাটেলের জন্য ব্যবহার করবেন, ঠিক যেরকম হাসিনা 71-এর চেতনাকে একটা আওয়ামী চেতনার মতো করে ব্যবহার করে, হ্যাঁ, ফেসিবাদী কায়দা এখানে চালু করে দিয়েছিল, একইভাবে আপনার এই যে কালেকটিভ কর্তা সত্তা, এই যে দল মত ধর্ম বর্ণ জেন্ডার নির্বিশেষে মানুষ নামলো, এটাকে যখন আপনি একটা কোটারি ভুক্ত বা যেটাকে বলে যে ওয়ান ডাইমেনশনাল একটা অর্থ দিয়ে গণঅভ্যুত্থানের, হ্যাঁ, ক্রেডিটের একটা ন্যারেটিভ তৈরি করে বাকিদেরকে বাইরে রেখে, হ্যাঁ, আপনি যখন এটাকে ক্ষমতা গ্রহণের একটা টুলসে পরিণত করবেন, অটো যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিল তাদের মধ্যেই হতাশা তৈরি হবে। বিরোধী যারা করে তারা তো এটা প্রপাগান্ডা করবেই। আমি সেটা পার্শ্ববর্তী দেশ এবং তাদের দোসর আশ্রয়দাতা আওয়ামী লীগের কথা বলছি না। যারা গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তাদের মধ্যেই, হ্যাঁ, আপনার একটা এক ধরনের, হ্যাঁ, এক ধরনের আপনার যেটাকে বলে যে স্থবিরতা, এই বিষয়ে ব্যবহার করা শুরু করে গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্যে এই প্রতিযোগিতা শুরু হয়েছে, তার মধ্যে পরবর্তী একটা ঐক্য শুরু হয়েছে। ফলে সেই পর্ব পার হয়ে এসে যখন গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নির্বাচন পাইলাম, নির্বাচনের পরে আসলেই জনগণের ভোটাধিকার ফেরত আসলো, অনেক দিনের আপনার অপ্রাপ্তি, হ্যাঁ, সাধারণভাবে আপনার ফেরত আসার পরে এখন আসলে এই জায়গায় দায়িত্বটা এখন সরকারকেই নিতে হবে। হ্যাঁ, রাজনীতি যারা করার করুক জুলাই নিয়ে, কিন্তু দায়িত্বটা নিতে হবে এটা গণতান্ত্রিক সরকারকে। সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সরকার আন্তরিকতা দেখা যাচ্ছে, চেষ্টা করছে সরকার। কিন্তু আমি মনে করি যেহেতু আমরা, হ্যাঁ, লম্বা সময় ধরে একটা রাজনৈতিক স্বাধীনতাহীনতার মধ্যে ছিলাম, তারপরে এখানে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, সেক্ষেত্রে বিরোধী শক্তি বা বিরোধী দল যারা আছেন এখন আর 100% বিরোধিতা করার কোনো সুযোগ আমাদের নেই। হ্যাঁ, আমাদের মতপার্থক্য থাকবে, এনসিপি জামাত বিএনপি অন্যান্য দল মতপার্থক্য থাকবে, কিন্তু একটা ন্যাশনাল ইউনিটির মধ্য দিয়ে, যেহেতু এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এখানে অ্যাবসোলিউট এনিমিটির জায়গা, হ্যাঁ, থেকে আমরা বের হয়ে এসে আমরা একটা পলিসির প্রতিযোগিতায় প্রবেশ করব। প্রোপাগান্ডা, হ্যাঁ, ব্ল্যাকমেলিং, চরিত্র হনন এবং এই যে কথায় কথায় ন্যারেটিভ তৈরি করা এবং আমরা ভালো অন্যরা খারাপ, এইভাবে সমাজকে ভাগ করে, এগুলোর বাইরে এসে
আমরা হ্যাঁ বিএনপির একটা জিনিস খারাপ হইতে পারে, আপনি বেটার পলিসি দেন, দিয়ে জনগণকে কনভিন্স করেন। এই একটা গঠনমূলক কাঠামো, এই একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্ক সম্পূর্ণ মানুষের মানবিক মর্যাদাকে সমুন্নত রাখার যে রাজনীতি, সেই পর্বে প্রবেশ করার একটা সুবর্ণ সুযোগ আমরা হ্যাঁ গণ অভ্যুত্থান এবং পরে নির্বাচিত সরকার নির্বাচন করার মধ্যে দিয়ে পেয়েছি। ফলে এখন এখানে একটা কালেকটিভ দায়িত্ব আমাদের, বিরোধী দল, সরকারি দল এবং বাংলাদেশের জনগণ। ওয়েল, আমি একটু শুনে আসি। জয়নুল আবদিন শিশির শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। যে আলাপ করছিলাম ঐক্যে ফাটল কেন কিভাবে শুরু হলো, কিংবা এই ফাটলগুলোর পেছনে আসলে দায়ী কে বা কেন এগুলো হচ্ছে। ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন বিজ্ঞ সহ আলোচককে, দুজন প্রবীণ সাংবাদিক, তাদেরকে ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি যে জায়গায় আসছিলেন ঐক্যে ফাটল কেন, যদি আমি আসলে ঐক্যের যদি যখন ঐক্যটা হয় সেই শুরুটা যদি আমি আপনাকে উল্লেখ করি, 2022-23-এর দিকে বিএনপি যখন গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন বা তখন গণতন্ত্র মঞ্চ, এই সমস্ত দলগুলোকে নিয়ে জাতিকে একটি সংস্কারের রূপরেখা দেয়, তখন গণ অধিকার পরিষদ 21 দফা একটি রূপরেখা দেয় এবং হাসনাত কায়ুম ভাইয়ের রাষ্ট্র সংস্কার আন্দোলন, জুনাইদ সাকির গণসংহতি, এছাড়াও সাইফুল হক সহ মানে বাম গণতন্ত্র মঞ্চ, যেটা তারা সহ একটা কিন্তু রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা দেয়। ওই জায়গায় ছিল মূলত হচ্ছে একটা মোটামুটি একটা আমাদের যারা আজকে অভ্যুত্থানের শক্তি, বিজয় শক্তি, তাদের মধ্যে ঐক্য। এখন এই ঐক্যটা কারা নষ্ট করলো? আমি যদি বলি যে আজকে এই ঐক্যটা একদম ফ্যাকচুয়ালি বিএনপি নষ্ট করেছে 5 আগস্টের পরে। যদি আজকে বাংলাদেশে এনসিপি রাজনীতি নাও করে বা দলটি বিলুপ্ত হয়ে যায় বা জামাত ইসলামও যদি রাজনীতি ছেড়ে দেয়, বিলুপ্ত করে ফেলে, আপনি বিএনপি 2023 সালে যে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কারের, এই সংস্কার আজকে অস্বীকার করা, বাস্তবায়ন না করা এবং সংস্কারের বড় বড় ধারাগুলিকে গায়েব করে দেয়া, এটা জাতির সাথে একটা অনেক তৈরি করেছে বিএনপি, টোটাল জাতির সাথে। রাজনৈতিক দলগুলো তো অনেক দূরের কথা, আমরা যদি কেউ নাও থাকতাম, বিএনপি ক্ষমতায় এসে এই সংস্কারগুলো বাস্তবায়ন করার কথা। আজকে দেখেন, আমি আপনাকে বলি, আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তখন অর্থ বিল এবং হচ্ছে আস্থা বিল, এই দুইটা বিল ব্যতীত 70 অনুচ্ছেদ বিএনপি 2023 সাল থেকে বলে আসছে এটা তারা উঠিয়ে দিবে। আজকে যদি এই অনুচ্ছেদটি যদি বিএনপি ক্ষমতা আসার পর পরে উঠিয়ে দিতেন বা ইন্টারিমের সময় সে দাবিটা নিয়ে কোনো ডিসএগ্রি না করতেন, তাহলে আজকে রাষ্ট্রপতি নির্বাচনটা হতো বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ নির্বাচন, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন এবং এই যে রাষ্ট্রীয় যে একটা পদ, এই পদটার অত্যাধিক একটা গুরুত্ব এবং মর্যাদা বহন করত। আজকে কি করলো? 70 অনুচ্ছেদ দিয়ে এমপিদের মুখে আজকে লাগাম দিয়ে দিল, মুখে সেলাই করে দিল, বাক স্বাধীনতা হরণ করলো। আজকে পার্লামেন্টে এমপিরা যখন প্রধানমন্ত্রী যেদিন যায়, সিনিয়র এমপিরা এবং মন্ত্রীরা সেদিন যায়, কথা বলতে চায় না। কেন চায় না? 70 অনুচ্ছেদ দিয়ে আজকে আপনি পার্লামেন্টকে প্রায় ডিসফাংশনাল করে দিয়েছেন। পার্লামেন্টে ফাংশনিং করছে না। হ্যাঁ, বলতে পারেন মুখে, যেখানে বিরোধী দল হাততালি দিচ্ছে, সরকারি দল এখানে করতালি দিচ্ছে, ফাংশনিং করছে, এটা আপনি বলতে পারেন। কিন্তু আমি দেখাতে পারবো 70 অনুচ্ছেদ অনুযায়ী আপনার এটা পার্লামেন্ট আসলে সংসদীয় গণতন্ত্রের জন্য যে পার্লামেন্ট বিএনপি দাবি করেছিল, সে পার্লামেন্ট আজকে ফাংশনিং না। এটা সংসদীয় গণতন্ত্রে এটা হতে পারে না। এই পার্লামেন্ট এটা সংসদীয় গণতন্ত্রের সাথে 70 অনুচ্ছেদ যায় না, একদম যায় না। এবার যদি আসেন, যে বিএনপি বাংলাদেশ সবচেয়ে গুমের শিকার, মানবাধিকার লঙ্ঘন যাদের উপরে সবচেয়ে বেশি করা হয়েছে, সেই বিএনপি আজকে দেখেন গুম কমিশনটা ল্যাপস করে দিয়েছে এবং বলেছে তা আনমিউট করে নেবেন। শোনা যাচ্ছে আমাকে? জি জি জি। হ্যাঁ, আজকে যে আমরা গুম কমিশনের খসড়া দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা গুম করে মানুষকে, গায়েব করে দেয় মানুষকে, বা যদি আমি আরো সুন্দর করে বলি, মানুষ খেয়ে ফেলে। যারা মানুষ খায় তাদেরকে আজকে আপনি তদন্তের দায়িত্ব দিচ্ছেন। তাহলে কি এই গুম কমিশন কি বাংলাদেশে ফাংশনিং করবে? এটা কি বিএনপির ওই রাষ্ট্র মেরামতের 31 দফার সাথে যায়? বাদ দেন না জুলাই বিপ্লব, বাদ দেন না বিরোধী দলের আওয়াজ, এটা তো বিএনপির প্রতিশ্রুতি 2023 সালে। আজকে যে বিএনপি জ্বালানি বলেছে, কুইক রেন্টাল থেকে শুরু করে
এবং তারা জ্বালানি আমদানি নির্ভরতা কমাবে এবং তারা ফসিল ফুয়েল অ্যাভয়েড করবে, ক্রমান্বয়ে তারা রিনিউয়েবল এনার্জির দিকে যাবে। 2023 সালে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী থেকে শুরু করে বিএনপি মহাসচিব প্রত্যেকেই বলেছে এই সরকার জ্বালানি সেক্টরকে দিয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, জ্বালানি সেক্টরকে দিয়ে মাফিয়াদেরকে এখানে বাংলাদেশে মানে আরো বেশি উদ্বুদ্ধ করছে। আজকে সেই বিএনপি আবার জ্বালানি সেক্টরটাকে আরো বেশি পঙ্গু করে দিচ্ছে। এমনিতে এটা 70% জ্বালানি সেক্টরটা পঙ্গু হয়ে গিয়েছে শেখ হাসিনা লুটপাটের কারণে। বাংলাদেশে যদি ব্যাংক খাতের পরে সবচেয়ে বেশি লুটপাট হয়ে থাকে সেটা জ্বালানি সেক্টর। আজকে কি করা হচ্ছে? আজকে বিপিসি কে বাদ দিয়ে, যে বিপিসি বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং লাভজনক প্রতিষ্ঠান, সে মুনাফা করে, সেই প্রতিষ্ঠানকে মুনাফা থেকে বঞ্চিত করার জন্য প্রাইভেট প্রতিষ্ঠানকে আজকে কাজ দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে আজকে আবার প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে। তাহলে যারা বাংলাদেশে এমনিতে বাংলাদেশের একটি মাফিয়া চক্র গড়ে তুলেছে তাদেরকে আপনি আরো মানে ক্ষমতায়িত করছেন। তাহলে তো বিএনপির রাষ্ট্র আমাদের একত্রিশ দফার সাথে যায় না। এটা তো বিএনপি সরাসরি বিএনপির পলিসির সাথে বিএনপির প্রতারণা। এই প্রতারণাটা বিএনপি কেন করছে? আজকে জালালউদ্দিন শিশির, আমি আবারও আসবো আপনার কাছে, একটু শুনে আসি। আমি আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তফা কামাল। আমি তার কাছে শুনে আবারও আপনার কাছে আসবার চেষ্টা করব। মোস্তফা কামাল, শুনছিলেন দুজনের মন্তব্য? জি জি, খুব মনোযোগ দিয়ে শুনেছি। দুজনের কথা দিয়ে কিন্তু তথ্য পরিষ্কার, শুধু কথার কথা তারা বলেননি, কিছু তথ্য যোগ করেছেন। এখন দুজন দুজনের মতো যোগ করেছেন। তো দুটো তথ্য যদি আমরা একসাথে নেই, অর্থ দাঁড়ায় এই ঐক্যের নামে তাদের মধ্যে আসলে একটা মোটামুটি একটা ভাগযোগের মিলমিশ হয়েছিল, কিছু ভাগ কিছু যোগ। সেটা কি? যেটা কমন বোঝাপড়া যে আপদ্দা স্বরূপ। তখন পর্যন্ত কিন্তু ক্ষমতায় কে যাবে বা কিভাবে ক্ষমতার বিন্যাসটা হবে ওই আলোচনাটা ছিল না। তো আপদ সরার প্রশ্নে তারা ক্রমেই দেখা গেছে নিজেরাও নিজেদের কাছে বিপদ হয়ে গেছেন। তো আপদের আর এই বিপদের সম্মিলনে কি হয় সেটা আমরা এখন দেখছি, ভুগছি। আপনি খেয়াল করে দেখুন, তারা তাদের আমলনামা কিন্তু জানান দিয়ে দিচ্ছে। সাধারণত বিরোধী দলের করার কিছু কম থাকে, বলার বেশি থাকে। সরকারি দল থেকে কিন্তু স্পষ্ট সেটা বলা হয়েছে যে বিরোধী দলের মধ্যে ফ্যাসিস্টের আচরণ তারা দেখছে। বরাবর আমরা সরকারের মধ্যে ফ্যাসিস্টের আচরণ দেখি, এবার কিন্তু উল্টো একটা চিত্র বলছে যে বিরোধী দলের মধ্যে, ভাষায় শব্দটা ব্যবহার করেছে যে বিরোধী দলের ভাষায় শেখ হাসিনার ভাষা দেখছে অথবা ফ্যাসিস্টের ভাষা দেখছে। আবার দেখেন বিরোধী দলও কিন্তু একদম জায়গা মতো বলছে যে সরকারের কাজে তারা ফ্যাসিস্টের আচরণ দেখছে। কেউ কথায় ফ্যাসিজম দেখছে, কেউ ভাষায় ফ্যাসিজম দেখছে। দুটা যোগ করলে কি হয়? যে আমরা একটা আচ্ছা ফ্যাসিজমের মধ্যে আসলে আছি। তো এটা তো কাম্য ছিল না। হয়তোবা তাদের মধ্যে ক্ষমতার কোনো ভাগযোগের বিষয় ছিল না, বোঝাপড়ার ভাগযোগ তো ছিল। একটা কমন বুঝের মধ্যে তারা এসেছিল যে শেখ হাসিনার পতনটা দরকার। তো আবার শেখ হাসিনা বোধহয় সেটা বুঝেছিলেন একদম শেষ দিকে যে এইসব কোটার আন্দোলন এগুলো ঠিক না, আসলে সরকারের পতন ঘটাতে চায় তারা। তার মানে শেখ হাসিনা তার মতো করে বুঝেছিলেন, কিন্তু বুঝেছেন অনেক দেরিতে। তো দেরিতে বুঝার যে পরিণতি হয় সেটা তিনি ভোগ করেছেন। তো যারা তাকে এই পরিণতিতে নিয়েছেন অবিশ্বাস্যভাবে, ধারণাতীতভাবে, তাদেরও শিক্ষার তো একটা বিষয় আছে যে কি করলে কি পরিণতি হয়, কেন এক কাপড়ে পালাতে হয়, কেন সিংহ পুরুষদের লুঙ্গি ড্যান্স দিয়ে বুড়িগঙ্গায় গিয়ে ধরা পড়তে হয়, কেন প্রভাবশালী এক বিচারপতি যার নামে উচ্চারণ করতে সমস্যা হলেও তিনি রাগ করেন বা একটু কমাইয়ে বললেও রাগ করেন, তিনি কলা পাতায় শুয়ে থাকেন আদমরার মতো। এটা তাদেরও তো উপলব্ধি করার বিষয় আছে। সময় যখন বদলেছে, পরিস্থিতি যখন বদলেছে, আমরা যখন রূপান্তরিত বাংলাদেশ চাই, তাহলে ওই ক্ষেত্রে তাদের রাজনীতিরও তো একটু রূপান্তর হতে পারত, কিছুটা কাজে কিছুটা কথায়। তো যেটা বিনা খরচে করা যায় অন্তত কথায়, তারা সেটাও কথার নামে যেগুলো বলছেন এগুলো কথা হয় না, আকথা হয়, কুকথা হয়। তারা যখন পরস্পরের চরিত্রটা এমনভাবে হনন করছেন তাতে অবচেতনে মানুষ কিন্তু বলে ফেলে, তো শেখ হাসিনা তো বোধহয় ঠিকই বলেছিল,
শেখ হাসিনা কিন্তু এই বিএনপি সম্পর্কে হেন কথা নাই যেটা না বলেছে, যেগুলো এখন জামাত বলে বিএনপি সম্পর্কে। আবার জামাত সম্পর্কে শেখ হাসিনা যা বলেছে এগুলো এখন বিএনপি বলে। তো এর মধ্য দিয়ে মানুষ কি মেসেজটা নিচ্ছে? কারণ আমাদের এখানে একটা প্রবণতা আছে, আমরা কোনো কিছুতে আগের সরকারের সাথে তুলনা অথবা আগের ঘটনার সাথে একটা তুলনার অভ্যাস আছে। তো ওই তুলনা করতে গিয়ে শেখ হাসিনা 15 বছর যে দুর্নীতি বলেন, অপকর্ম বলেন, বিশেষ করে গুম খুন, এগুলো আড়াল হয়ে যাচ্ছে। আপনি কি খেয়াল করে দেখেন? কখনো কখনো তারা ডক্টর ইউনূসের সমালোচনা করতে যায়, খুব কঠিন ভাষায় সমালোচনা করতে যায়। আপনি খেয়াল করে দেখবেন এই ইউনূসের সমালোচনা করতে গিয়ে তারা আবার আওয়ামী লীগকে জায়েজ করে ফেলে। এটা খুব সূক্ষ্ম একটা কাজ কারবার কিন্তু। তো এই ক্ষেত্রে বিএনপি যেহেতু সরকারে আছে তার দায়িত্ব বেশি। আবার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটা ওয়েস্টার্ন ভাব ভঙ্গি এবং চর্চাও আছে। সর্বশেষ তিনি বিদ্যুৎ নিয়ে যে তথ্যটা দিয়েছেন, দামি তথ্য। বিদ্যুৎ তো আজকে বাজারে এসেছে, মন্ত্রী মহোদয় বলাতে বেসরকারীকরণের কথাটা এসেছে। তিনি কিন্তু গত পরশু বলেছেন যে সংসদে তারা বিদ্যুৎ নিয়ে একটা পরিকল্পনা দেবেন। সাথে সাথে এই বাক্যও যোগ করেছেন যে বিরোধী দলের যদি বিকল্প কোনো পরিকল্পনা বা প্রস্তাবনা থাকে সেটা যেন তারা দেয়। তো বিরোধী দলের মধ্যে সংসদ যেহেতু নাই, ওখানে প্রস্তাবনার বিষয় নেই। বিরোধী দলের মধ্যে আজকে যে প্রতিক্রিয়া দিয়েছে বিদ্যুৎ নিয়ে, যে সরকার লুটতরাজ করতে চায়, সোজা সিধা কিন্তু অভিযোগ করে ফেলেছে। এটা কিন্তু রূপান্তরিত বাংলাদেশ নয়। কোথায় কি চুরি করতে চায় সেটা বললে বোধহয় তথ্যের দিক দিয়েও তারা সমৃদ্ধ হতেন, তারা নামকো আসতে বিরোধী দল থাকতেন না। আমরা একটা অপেক্ষায় ছিলাম, কিন্তু এবার সম্ভবত আপনিও ছিলেন এই অপেক্ষায়, যে এবারের সংসদ অধিবেশনগুলো বোধহয় আমাদের এই টক শোর চেয়ে আরও মজাদার হবে। কিছুদিন সংসদ না থাকাতে, অথবা থাকলেও আওয়ামী লীগের জমানা যেসব সংসদ ছিল এর চেয়ে আপনার এই টক শো কিন্তু অনেক তথ্যবহুল ছিল, অনেক উপভোগ্যও ছিল। তো আশা ছিল যে এবারের সংসদটা চমৎকার হবে, মানুষ দেখবে। কিন্তু দেখতে গিয়ে আমরা যা দেখি বা তারা যা দেখান, তারা যে কিভাবে এগুলো দেখান, এইসব কথা শোনান, অবাক লাগে। যে যেগুলো 15 বছর আওয়ামী লীগ করেছে, মাঝে মধ্যে মমতাজের গান শুনিয়েছে, তো তারা হয়তো গান শোনাচ্ছেন না, কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে যেসব গালমন্দ করছেন, আমরা এগুলো কিন্তু কষ্ট দেয় মানুষকে। যে তারা তো এটা দেখতে চায়নি। মাঝে মধ্যে হ্যাঁ ইংরেজি প্রতিযোগিতা হয়েছে, কে কত ভালো ইংরেজি জানেন, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে যে কারটা উচ্চারণ কত সুন্দর হয়, এগুলো একটু নতুনত্ব ছিল। কিন্তু পরক্ষণে যখন চরিত্র হননটা শুরু হয়ে গেল, সর্বশেষ এখন ব্লেম গেম দেয়া শুরু হয়েছে। তাও আজকে যেটা যোগ হয়েছে বিদ্যুৎ নিয়ে, বিদ্যুৎ বড় স্পর্শকাতর এই সরকারের জন্য বিশেষ করে। কারণ আগের সরকারটি, অর্থাৎ 91-এর সরকারও বলেন, বিশেষ করে 2001 সালের সরকার, বিএনপি কিন্তু অনেক কলঙ্ক বোঝা নিয়েছে। এমন এমন অভিযোগ দেয়া হয়েছে, বিএনপি ওই জ্বালা কিন্তু এখনো সইতে হয়। তো ওই রকম অবস্থায় বিদ্যুতের যখন অভাব হয়, এটা কিন্তু লুকানোর কোনো সুযোগ থাকে না। বিদ্যুৎ পরিস্থিতির কারণে কারো কারো নাম পর্যন্ত বদলে গিয়েছিল, আপনি মনে করে দেখেন। জি, কারণ যাত্রাবাড়িতে। দৌড় এইটা, দৌড় আহমেদ, দৌড় উদ্দিন। গত সপ্তাহে মাত্র এই ঢাকা শহরে ছোট্ট একটা দৌড়ের ঘটনা কিন্তু ঘটে গেছে। হয়তো ছোট্ট, ঢাকা শহরের একজন জনপ্রিয় এমপি, আরেকজন প্রশাসক, দুজনে জনপ্রিয় এবং খুব কর্মী বান্ধব, তারাই কিন্তু দৌড়ানিটা খেয়েছেন। এটা কিন্তু মানুষকে আগের কথা মনে করিয়ে দিচ্ছে। কনসার্টের কথা মনে আছে আপনার? সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ নিয়ে কিছু কাণ্ডকীর্তি ঘটছে। তো আবার এখানে তো আশাবাদী হওয়ার অবস্থা ছিল। এখন যিনি বিদ্যুতের মন্ত্রী, তিনি ওই সময় ছিলেন প্রতিমন্ত্রী, অভিজ্ঞ মানুষ তিনি। তো ওই জায়গায় এখন যখন সরকার একটা পর্যায়ে এসেছে বিদ্যুৎ নিয়ে বা টোটাল জ্বালানি সেক্টর নিয়ে ভাবছে বলেই তো এখন বেসরকারি সম্পৃক্ততার কথা এসেছে। আমাদের শিশির কিন্তু দেখেন খুব সোজা সরলভাবে দায়ী করে ফেলেছেন। এটা কিন্তু একটা উপলব্ধির জায়গা থেকে সরকার এই জায়গায় এসেছে। শিশিরকে স্মরণ করিয়ে দিতে চাই আমি, বিশেষ করে আমাদের তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলো একসময় প্রাইভেট সেক্টরেই ছিল, পরবর্তীতে সরকারি জায়গায় এসেছে, বিপিসিতে এসেছে। তো এগুলো নিয়ে আলোচনা হতে পারে, ইস্যু হিসাবে চমৎকার। বিপিসি লাভজনক প্রতিষ্ঠান, কিন্তু লাভের অঙ্ক দেখা যায় না, চলে আবার ভর্তুকি দিয়ে। লাভের অঙ্ক জিজ্ঞেস করলে বলে না। বিরোধী দল কিন্তু এগুলো জিজ্ঞেস করতে পারতো, কারণ বিদ্যুৎ সেক্টর, গ্যাস তেল সহ, এটাকে ইংরেজিতে বলা হয় পাওয়ার সেক্টর।
অর্থাৎ শক্তির একটা ভান্ডার, আবার চুরিরও একটা ভান্ডার। জি, তো এই খাতে দুইটা শব্দ ব্যবহার হয়, আমি একটু শেষ করে ফেলি। শেষ করব। একটা বলা হয় সিস্টেম লস, অর্থ হইল সোজা বাংলা কি চুরি, আর একদম আবিধানিক বাংলা করলে পদ্ধতিগত ত্রুটি। আর আরেকটা হচ্ছে ভর্তুকি, সাবসিডি, সেটার বাংলা কি খয়রাতি কাজকর্ম। তো লাভজনক প্রতিষ্ঠান খয়রাতি খায়, আবার চুরিও করে। তো এই মুহূর্তে তারা এই নিয়ে চাপ দিতে পারতো কিন্তু সরকারকে, যে অন্তত চুরি বন্ধ করেন, অন্তত এই ভর্তুকি প্রথা বন্ধ করেন ওখানে। জি, তাহলে আমাদের এই সেক্টর কিন্তু শক্তিশালী হওয়ার অবস্থা এখনো আছে, যদি না শুধু জবাবদিহিটা একটু আনা যায়, অসংখ্য ধন্যবাদ। হলেও বন্ধ করা যায়। বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব রেজাউল করিম রনি। শুনছিলেন বিরতির আগে প্রথম পর্বে জয়নাল আবদিন শিশিরের বেশ কিছু বক্তব্য, আপনি সেই বিষয়গুলো একটু উল্লেখ করবেন, বিশেষ করে বিএনপির ভূমিকা, 70 অনুচ্ছেদ, এগুলো নিয়ে বেশ কথাবার্তা হয়েছে, সেগুলো নিয়ে একটু বলবেন। দেখেন, এই পর্যন্ত বিরোধী দলের তরফ থেকে বিএনপিকে যে সমস্ত বিষয়ে অভিযুক্ত করা হয়েছে তার মধ্যে সত্যতা কতখানি আর হইল প্রোপাগান্ডা কতখানি, এটা যদি আপনারা হিসাব করেন তাহলে আপনি দেখেন এই যে 70 অনুচ্ছেদের আলাপটা আসতেছে। প্রথমে এর আগে আসলে চুপ্পুর অপসারণ নিয়ে, চুপ্পুকে যে এতদিন রাখা হইল, তারপরে কেন এখন চুপ্পুকে পদত্যাগ করানো হইলো, তারপরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিল, এখন আবার কেন রাষ্ট্রপতি নির্বাচনের মৌসুমে আমরা উপনীত হইলাম। কারণ আপনি মনে করে দেখেন, সাংবাদিক হিসেবে এখানে ভাই আছেন, বলবেন সংসদে সংবিধান সংশোধন বা সংস্কারের কমিটি গঠনের আগে চুপ্পুর পদত্যাগের নিয়ে কোনো আলাপ তুলছিল বিএনপি? তুলে নাই। কিন্তু যেই সংবিধান সংশোধনের জন্য কমিটি করা হইলো তখন চুপ্পুর আর দরকার নেই, চুপ্পু অপসারণ সঙ্গত, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব নিল এবং এখন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। কারণ এবং রাষ্ট্রপতি কী হবে আমি বলে দিতে পারি, রাষ্ট্রপতি হবে এমন একজন ব্যক্তি, বিএনপি মনোনয়ন করবে, যিনি গণতান্ত্রিক মূল্যবোধ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যক্তি এবং গণতান্ত্রিক সংগ্রামে যার লম্বা সময়ের একজন অবদান, এমন একজন ব্যক্তিকে পাইছে নেয় বিএনপি, একটা নিশ্চিত থাকেন আপনি। তো তার মানে হলো এই পুরা জিনিসটা নিয়ে কত রকম বয়ান তৈরি করা হয়েছে। এখন কেন বিএনপি এটা করলো? যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থান, সমস্ত দলের ম্যান্ডেট সব কিছুর পরেও 106-এর আন্ডারে হাসিনার ফ্যাসিবাদী সংবিধানের আওতায় গঠিত হয়েছিল। সংবিধান তো স্থগিত ছিল না একদিনের জন্য। এই সংবিধান মাইনাই বিগত গণঅভ্যুত্থানের পরে, যেটাকে তারা বিপ্লব বলে, সেই সরকার গঠিত হয়েছে। আর বিএনপি তো একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, বিএনপি তো একদিনও দাবি করেনি তারা বিপ্লবী দল। তাহলে এই সংবিধান ইজ দেয়ার, দ্যাটস ওয়াই চুপ্পু ইজ দেয়ার। চুপ্পুকে তো বিএনপি যুব দলের নেতা হিসেবে প্রোটেক্ট করতে যায় না, একটা প্রতিষ্ঠান আকারে প্রোটেক্ট করতে গেছে। ফলে সে এবং চুপ্পু ওই সময় অপসারণ করলে নতুন রাষ্ট্রপতি শপথ নিত কোথায়? পার্লামেন্ট ছিল না। ফলে পার্লামেন্ট নির্বাচন হইল, পার্লামেন্ট গঠিত হইল, সংবিধান সংস্কারের কমিটি হইল, চুপ্পুর অপসারণ হইল, রাষ্ট্রপতি এখন সংবিধান সংস্কার প্রক্রিয়ার এই যে সুবর্ণ সুযোগ তারেক রহমানের সামনে হাজির হয়েছে। হাসিনার মুজিববাদী ফ্যাসিবাদী কাঠামো থেকে একটা গণতান্ত্রিক সংবিধান রচনার সুবর্ণ সুযোগ হাজির হয়েছে। এই সুযোগের সাথে ওনারা বিরোধী দলকে যুক্ত করছে। যদিও বিরোধী দল রাজনীতি যেহেতু বেশি বোঝে, রাজনীতির চেয়ে পলিটিক্স বেশি বোঝে, সে লাভ দিয়ে বাইরে হয়ে গেছে। রাজনীতির পলিটিক্স আলাদা আলাদা অবশ্যই। তো আপনার বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে গেলে কি আপনি অন্ধ হইলে কি প্রলয় বন্ধ থাকবে? থাকবে না। 2/3 মেজরিটি ইজ দেয়ার। তারা সংবিধান সংশোধন বা সংস্কার করে ফেলবে এবং এই সংবিধান সংস্কার যদি একটা প্রপার ডেমোক্রেটিক প্রক্রিয়ায়, মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মাস্ট বি কনস্টিটিউশনাল, যদি যেইভাবে হইলে একটা ঐতিহাসিক আপনার কাজ বা ঐতিহাসিক সুযোগ তারেক রহমানের সামনে অপেক্ষা, এবং আমার ধারণা তারেক রহমান এই সুযোগটা নিবে। হ্যাঁ, এবং বিরোধী দলকে বাদেই কোনো সমস্যা নেই, বিরোধী দলকে সংযুক্ত করতেছে তো, রাখতেছে তো, কমিটি রাখতেছে তো। কারণ আপনি যদি যে রাজনীতি পলিটিক্স বেশি বুঝে না আসেন, 2/3 মেজরিটির কল্যাণ এবং সে যখন প্রপারলি এটা করে ফেলবে, করে এই মুজিববাদী কাঠামোর সঙ্গে উত্তর ঘটায় যখন গণতান্ত্রিক সংবিধানের কাঠামোর মধ্যে চলে যাবে, তখন গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার একটা যে আপনার যেটাকে বলে যে একটা প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, গণভিত্তি, হ্যাঁ, একটা স্পিরিচুয়াল ডকুমেন্ট এটা জনগণ পেয়ে যাবে। পেয়ে গেলে এটা তারেক রহমান ঐতিহাসিক একটা মাইলেজ পেয়ে যাবে। সেই সুযোগটা ছিল বিরোধী দল এখানে ইনপুট দিয়ে রিয়েলি এটাকে একটা প্রপার আরও সমৃদ্ধ করে গণতান্ত্রিক আপনার ক্ষমতা থাকার দরকার নেই, আপনি সংসদে আছেন, এটা সুবর্ণ সুযোগ। আপনি দেখেন গণপরিষদ বিতর্কের মধ্যে ওই সময় আপনার হাফিজুর রহমান, সুরঞ্জিত সেনগুপ্ত,
তারপর সন্তোষ লারমারা যে বিতর্কগুলো তুলেছিলেন, পরবর্তী সময় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে ইয়া ছিল, তারা যখন পাশ কাটায় একটা একদলীয় সংবিধান প্রণয়ন করলো, হ্যাঁ, কারো সেই বিরোধী দলের আপত্তিগুলো আমলে না নিয়ে, সেই কলঙ্ক কিন্তু আজীবন পরের দিন থেকে ভাষা নিয়ে হক কথাগুলো আপনি খুলে দেখেন, সমালোচনা কিন্তু শুরু করে দিয়েছিল যে আপনি সংবিধান প্রণয়নটাই করছেন একটা আপনার পাকিস্তানের গণপরিষদে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে এবং একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গেছেন। দ্যাটস ওয়াই আওয়ামী লীগ ইনহেরেন্টলি যে ফ্যাসিস্ট, বিকজ এটা তো ৭২ সংবিধানের মধ্যে রয়ে গেছে। ফলে এই সংবিধানের একটা অনেকগুলো ফ্যাসিবাদী এলিমেন্ট আছে, স্বৈরতান্ত্রিক এলিমেন্ট, তার মধ্যে ৭০ অনুচ্ছেদে একটা, কিন্তু আনফর্চুনেটলি ইট ইজ দেয়ার, এটা এখানে আছে। এবং সেই সংবিধান ৭০ অনুচ্ছেদের প্র্যাকটিসও আমরা দেখলাম যে এখানে এখন সরকারি দল থেকে করা হচ্ছে। সরকারি দল শুধু না, সেখানে তো পাশে নাহিদ ইসলামও বসা, পাশে তো আপনার বিরোধী দলের এমপিকেও দেখলাম, সংসদীয় সমস্ত লোকজন। তার মানে কি, তারা এখানে কিন্তু পার্সোনাল ক্যাপাসিটিতে বসে নেই, তারা বসে অ্যাজ পার কনস্টিটিউশন। এবং সে কোন কনস্টিটিউশন? এই কনস্টিটিউশন। এবং ৭০ অনুচ্ছেদ তুইলা দেওয়া হবে, এ ব্যাপারে বিএনপির অঙ্গীকার আছে, যে স্বাক্ষরিত জুলাই সনদ যেটা নিয়ে ঘুরে আজকে আনিনি, হ্যাঁ, সেই আপনার স্বাক্ষরিত জুলাই সনদ, ওইখানে কিন্তু ৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করা হবে, এ ব্যাপারে প্রায় সর্বদলীয় ঐক্য আছে, কিন্তু ঐক্যমত হলে এটা বিএনপি ওটাই দিতে বাধ্য, দিবে। যতক্ষণ মতো না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ৭০ অনুচ্ছেদ ইজ দেয়ার, কনস্টিটিউশনাল রাইট অনুযায়ী এটা প্র্যাকটিস করবে, দলগুলোকে জানাই দিচ্ছে। এটা শুধু সরকারি দলের জন্য না যে আপনি ভোট দিলে আপনার সদস্য প্রদান, এটা সমস্ত দলের জন্যই। এটা এমন না যে বিএনপি একা ফ্যাসিবাদী, ৭০ কনস্টিটিউশন এখানে থাকার ফলে সমস্ত দলগুলোই এই ফ্যাসিবাদী প্র্যাকটিসের মধ্যে পড়ছে। যদি বলতে হয় তাহলে সমস্ত দলগুলোকে বলতে হবে। সো এই গেল আপনার কনস্টিটিউশন, লম্বা উত্তর দিতে হইলো পুরা কনস্টিটিউশনাল পলিটিক্সটা বোঝার জন্য। এবার গুমের আইনের কথা এখানে বললো আমার ভাই। গুমের যে আইনটা ইন্টারিমের আমলে আপনারা করলেন, আপনি ১০ বছর সাজা রেখে দিলেন, তারপরে আবার ২টা-৩টা আইনের মধ্যে এটা ঢুকাই ফেললেন, কোনটা থেকে কোনটা বিচার করবে, এটা আইসিটি একটাও করা যাবে, আবার আলাদা করেও করা যাবে। ফলে এটাকে অধিকতর স্ক্রুটিনি করে যাবজ্জীবন যে করা হয়েছে, আপনি আইনটা দেখেন, আইনটা শক্তিশালী। হ্যাঁ, পুলিশকে দেওয়া হয়েছে তদন্তের দায়িত্ব, রাইট। এখন গুম কি পুলিশ করছে, আপনি গুমের ডেটাটা ধরে দেখেন না। সবচেয়ে মানে গুম করার ক্ষেত্রে অন্যান্য বাহিনীগুলো তো আরও আগানো ছিল, পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল। আপনি প্রথম স্যাংশনটা কার বিরুদ্ধে আসছিল? র্যাবের বিরুদ্ধে আসছিল। তো এখন আপনার অপরাধ তদন্তের জন্য তো পুলিশের পিবিআই বা এই সংস্থাগুলি তো রাষ্ট্রীয়। এখন পুলিশকে আপনার পেশাদার করা, হাসিনা কাঠামোর থেকে বের করে আনা, বের করে আইনা দিলে পুলিশের উপর যদি আস্থা থাকতো তাইলে ডেফিনেটলি এই আপত্তিটা উঠতো না যে পুলিশকে। কিন্তু পুলিশ একমাত্র গুমকারী এবং সেই গুমের তদন্ত করবে, এটা ন্যারেটিভ, ফ্যাক্টস না। ফ্যাক্টস হলো পুলিশও অভিযুক্ত ছিল, কিন্তু বড় অংশে আরও অন্যান্য বাহিনীও ছিল। তাইলে আপনি আপত্তি তুলতে পারেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হইলে আছে, ঠিক আছে, আপনি পুলিশকে দিচ্ছেন, ভালো কথা। তার আগে পুলিশকে প্রফেশনাল করেন এবং আরেকটা অথরিটিকে আপনি ক্রস চেকের জন্য নিযুক্ত করেন, যে যাওয়ার একটা জায়গা থাকবে। কিন্তু পুলিশকে দিবে না, অন্য কাউকে দিবে, তাহলে তো পুরা যে রাষ্ট্র যেভাবে ফাংশন করে, তার যে পদ্ধতি, তার যে প্রক্রিয়া, আপনি সেটাকে তো ওভারনাইট, আর বিপ্লব মাথা থাকলে আপনি করতে পারেন, ওভারনাইট তো আপনি করে ফেলেন। আচ্ছা, এবার একটা কমিশনকে আপনি যদি ইন্ডিপেন্ডেন্টলি এটা আলাদা দায়িত্ব দিয়ে দেন, সেটার যে লোকবল, তার যে প্রাতিষ্ঠানিক সেট আপ, তার যে খরচ, তার যে আয়োজন, আপনি এটা চিন্তা করতে পারেন সেটা এফোর্ড করার মতো অবস্থা আছে কি না? তো ফলে আপনার তো এখানে অনেকগুলো অর্গান আছে রাষ্ট্রের, আপনি হ্যাঁ পুলিশকেও রাখেন, এটা একটা প্রস্তাব, এটা তো আরেকটা ফাইনাল করা হয়নি, এটা কিন্তু প্রস্তাবনা আকারে দেওয়া হয়েছে। আচ্ছা, খসড়া, এটা অনুমোদন করা হবে পার্লামেন্টে, তার আগে আলোচনা হচ্ছে, মতামত দিচ্ছে, বিরোধী দল সমালোচনা করছে, আমরাও মতামত দিচ্ছি, আমরাও সরকারকে অনুরোধ করছি যে এখানে আপনি পুলিশকে দিচ্ছেন, ভালো কথা, আরেকটা অথরিটিকে দায়িত্ব দেন, যাতে পুলিশ যদি এখানে নিজে গুমকারী হইয়া, হ্যাঁ, ভিকটিমের বিপক্ষে কোনো রকম ভিকটিমের জন্য ভিকটিমের জন্য আরেকটা সোর্স থাকে, আরেকটা উইন্ডো খোলা থাকে, যে সে ন্যায় বিচারটা পায়। ওকে, তো এই গেল অবস্থাটা। আরেকটা হলো এখানে জ্বালানি তেল নিয়ে যেটা আসছেন, এটা আমার ভাই কারেক্টলি বলেছেন, জ্বালানি তেল প্রাইভেট সেক্টরে লুটারদের হাতে দেওয়ার কোনো মানে এটা আত্মহত্যার মতো, সরকারি আত্মহত্যা করবে না। যে কারণে এই প্রোপাগান্ডাকে পাশ কেটিয়ে প্রধানমন্ত্রী নিজে বলেছেন সংসদে তারা প্ল্যান দিবেন 10 বছরের। বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, ভাই বলেছেন অলরেডি। আর বিপিসি নিয়ে যে গল্প বলা হচ্ছে, বিপিসি তো ভাই এইবারই সংবাদে দেখলাম, সংবাদ যদি সত্য হয়ে থাকে, এইবারই তো 20,000 কোটি টাকা চাইছে সরকারের কাছ থেকে। এবং আসলেই সরকার তো তারল্য সংকটে আছে, আর এবার টাকা তো সব চলে গেছে, দেশে তো টাকা নাই, বিপুল তারল্য সংকট, যে কারণে আপনার কমানো যাচ্ছে না। তো বলে এখানে তো বিপিসি লাভজনক এক হারে বললো, ওয়ান্স আপন এ টাইম, একদা রাধা নেচে ছিলেন, একদা লাভজনক ছিল, এখন এটা টাকা চাচ্ছে। জালালউদ্দিন শিশির, শুনবো আপনার কাছে। দেখেন, আমার সমালোচক যেটা বললেন যে গুমের বিষয়ে পুলিশকে পেশাদারিত্ব নিয়ে আসলে বা পাশে আর একটা যদি প্রতিষ্ঠান রাখলে হয়,
দেখেন আমি বলি, এই জন্য আমরা মাঝে মাঝে খুবই মানে বলতে চাই না, তাকে বলি যে আসলে বিএনপি আসলে এত পরিমাণে আত্মপ্রতারণা করেছে, জাতির সাথে বেইমানি মুনাফিকি করেছে। এখন এই শব্দগুলো মানে বিএনপির কারণে মানে আরো বেশি বেশি বলতে হচ্ছে দেশের জনগণকে। মানুষের পাশাপাশি করে এই শব্দগুলো ব্যবহার করতে চায় না। এই যে পুলিশের প্রাতিষ্ঠানিকরণের কথা বলতেছে, পেশাদারিত্বের কথা বলতেছে, পুলিশ কমিশনটা পর্যন্ত বিএনপি আটকে দিয়েছে, পুলিশ সংস্কার কমিশন করতে দেয় না। জাতি জানে এই জিনিসগুলো। আজকে আপনি মানবাধিকারের কথা বলতেছেন, হ্যাঁ, আপনি যদি এই জায়গায় কোনো ত্রুটি থাকতো আপনি সেটাকে সংশোধন করতে পারতেন, তখন ল্যাপস করে আপনি কি আলাপ দিনের চেরাগ নিয়ে আসছেন এখন, কি আপনি দিয়ে দিচ্ছেন এখন। এখন তো ওই আইনটার থেকে বর্তমানে এটা আরো দুর্বল করলেন। তখন কারা মানে তদন্ত করবে, এটা কি ছিল না? ছিল কিনা? স্বাধীন একটা প্রতিষ্ঠান তদন্ত করার কথা ছিল। কখনোই আপনি মনে করেন না সরকারের কোনো বাহিনী, পুলিশ আর্মির বিরুদ্ধে রিপোর্ট দিবে, আর মানে আর্মি আবার পুলিশের বিরুদ্ধে দিবে, বা এরকম কখনো হয় না। কারণ সব চোর হচ্ছে খালাতো ভাই, একটা আটটার খালাতো ভাই। সরকারি কোনো আমলে অন্য কোনো আমলার বিরুদ্ধে স্টেপ নেয় না। এখানে যারা নিপীড়ন করে তারা তো অন্য নিপীড়কদেরকে মানে ধরবে না, কারণ সে তো নিপীড়ক, নিজে নিপীড়ক। সে অন্য একটা বাহিনী নিপীড়ককে ধরলে তো তারও একসময় ওই বাহিনী ধরবে। সুতরাং এটা কখনো এখানে ওয়ার্ক করবে না, যতই বলা হোক এগুলো। দ্বিতীয়ত বলা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি নিয়ে নাকি আমরা এক্সাজারেট করতেছে। আমি আপনাকে বলি শোনেন, এই প্রস্তাবনাগুলো তো বিএনপির ছিল। আজকে যে জুন জুলাইতে এসে যে ভুতুড়ে বিলটা হয় বাংলাদেশে, এটা তো আমরা বিগত মানে 54 বছরে দেখে আসছি কিভাবে এই জায়গা থেকে ভুতুড়ে বিলের নামে একদম মিনিস্ট্রির টপ থেকে একদম কেরানি পর্যন্ত এখানে লুটপাটের ভাগিদার হয়। ভুতুড়ে বিল মানেই তো পকেট কাটা। বছরের শেষে একটা হিসাব দেওয়া লাগে, এখানে রাজস্ব যদি ঠিক মতো না হয় তাদের ওই মানে রাষ্ট্রীয় যে 6টা বিতরণ প্রতিষ্ঠান আছে, আরবি থেকে শুরু করবে নেসকো ডেসকো, তাদের এখানে লস হয়। তারা চিন্তা করে যে কোনোভাবে লস করা যাবে না, সরকারের কাছে আমাদের পারফরমেন্স দেখাতে হবে, দাও 3-4 গুণ বেশি ভুতুড়ে বিল দিয়ে দাও বছরের শেষ দিকে বা ক্লোজিং মানে মান্থে। তো এই ভুতুড়ে বিলের ব্যাপারে এখন এসে এটা কেন হবে? এটা বিএনপি তো এই ভুতুড়ে বিলের বিপক্ষে ছিল। বিএনপি গভর্নমেন্ট এটা কেন এনজয় করতেছে এখন? তার মানে বিএনপি এই যে ভুতুড়ে বিলের নামে জনগণ থেকে 4 গুণ 5 গুণ টাকা কেটে নিয়েছে। বিএনপি এখানে বিএনপির কোনো না কোনো একটা গোষ্ঠী নিশ্চিত এখানে সুবিধাভোগী। সুবিধাভোগী না হলে তারা এখানে অ্যাকাউন্টেবল করুক, বাকিদেরকে প্রমাণ করুক যে এরা ভুতুড়ে বিলের সাথে জড়িত, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছি। তাহলে বুঝতে পারবো বিএনপির এখানে এই জনগণের পকেট কাটাতে সায় নাই। কিন্তু আমরা দেখছি এর বরং উল্টা অস্বীকার করা হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমকে অস্বীকার করা হচ্ছে ভুতুড়ে বিল নাকি হচ্ছে না। বাংলাদেশের গণমাধ্যম সাংবাদিকরা কি মিথ্যা নিউজ করেছে? তো সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেন, নিচ্ছেন না তো। এবার আসেন, বললো যে জ্বালানির সাস্টেনেবল সলিউশনের জন্য, বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড জ্বালানি সাস্টেনেবল সলিউশনের জন্য বহু প্ল্যান রয়েছে। বিএনপি এই প্ল্যান গুলো নিজে দিয়েছে। বিএনপি বলে নাই রিনিউয়েবলের দিকে যাবে, রিনিউয়েবলের দিকে যাচ্ছে না তো। এই যে ইরান এবং মানে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের পরে, এই যুদ্ধ তো কম দিনে হয় নাই, তখন তো আমরা বলেছি যে বাংলাদেশে এখনো রিনিউয়েবলে 5-7 হাজার মেগাওয়াট রিনিউয়েবল করা যায়, সরকারি প্রতিষ্ঠানগুলোর ছাদে করা যায়, বাড়তি খরচও লাগে না। আমাদের পার্শ্ববর্তী দেশ এগুলো সাফল্য পাচ্ছে। চায়না নদীতে পর্যন্ত রিনিউয়েবল করতেছে। এবং আমাদের এখানে বারবার জরিপ করা হয়েছে যে আমাদের এখানে 6-7 হাজার মেগাওয়াট মানে আপনার রুফটপে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এখানে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ রিনিউয়েবলে যদি আপনি যান তাহলে আপনি যে এলএনজি এলপিজি আমদানি করে যে ওই জায়গায় যে মানে কমিশনটা খাওয়া যায়, 54 বছর যারা কমিশনটা খাইছে, এই যে চক্রটা, এই চক্রটা এই কমিশনটা খাইতে পারবে না, কিন্তু লুটপাটটা বিএনপির করতে পক্ষ পারবে না। থেকেও তো রিনিউয়েবল ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে। বিএনপি এগুলো মুখে বলছে, কখনো আপনি 6 মাসে দেখেন কোথাও রিনিউয়েবলের কোনো কার্যকর কিছু হয়েছে কিনা। শেখ হাসিনা তো আরো বেশি বলছে যে মুজিব প্রসপারিটি প্ল্যান অনুযায়ী সে এখানে 30,000 মেগাওয়াট রিনিউয়েবল করবে। শেখ হাসিনার মতো মিথ্যাবাদী যে 30,000 মেগাওয়াটের প্ল্যান দিয়ে গেছে, যেটা আমাদের মানে মানে এত বেশি বিদ্যুৎ লাগেও না। আর বিএনপি তো 10,000 মেগাওয়াটের কথা বলছে। তো বিএনপি 10,000 মেগাওয়াটের জন্য যে বিগত 6 মাসে বাজেটেও তো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজেটেও তো বেশ এগুলো হচ্ছে মুখরোচক কথা, কোনো বাস্তবতার সাথে একদম যায় না। আপনারা আমার কথা মিথ্যা না দিতে হলে আমরা এনার্জি এক্সপার্টদেরকে বলেন যে বিএনপি রিনিউয়েবলের জন্য কি উদ্যোগটা নিয়েছে। উৎপাদন পরে হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু কার্যকর সাস্টেনেবল কি উদ্যোগটা নিয়েছে? নাই। যে বাংলাদেশে গ্যাস মানে গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলন না করে 2018 সাল থেকে এখন পর্যন্ত আমরা 23 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে আমরা কিন্তু এই মানে এলএনজি কিনেছি। এই এলএনজি যদি আমরা হিসাব করলাম এই 23 বিলিয়ন মার্কিন ডলার থেকে যদি আমরা 10 ভাগের 1 ভাগও যদি আমরা আমাদের দেশীয় যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে কূপ খননের কাজে ব্যয় করতাম, তাহলে আমাদের ওই বাইরে থেকে আর গ্যাস আমদানি করা লাগতো না। সরকারের দিকে এখন রাতারাতি 3 মাস 6 মাসে তো সম্ভব নয়। চুরি করা যায়,
চুরি করা যায়, জনগণের পকেট কাটা যায়, কমিশন খাওয়া যায়। জি। এখন আমি এগুলো বলে ফেলি, চুরি করা, কমিশন খাওয়া, পকেট কাটা, অন্যরা একটু সাধু ভাষায় বলে, বলুক, কোনো সমস্যা নাই, কিন্তু জনগণের তো যাচ্ছে। বিএনপির বুদ্ধিজীবীর পকেট থেকেও কিন্তু পকেটটা কাটা হচ্ছে, বিএনপি বন্ধী সাংবাদিকদের পকেট থেকেও কিন্তু পকেটটা কাটা হচ্ছে। এটা 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 কারণ এটা এমন এক চুরি, এই চুরি থেকে কারো রেহাই নেই। কিন্তু দেখেন এগুলোতে যাচ্ছে না। আমাদের সমুদ্রের ব্লক যে আমাদের বারবার বলা হচ্ছে যে অফশোর বিডিং এর জন্য, অফশোর বিডিং এখানে করছে না, বিদেশি প্রতিষ্ঠানগুলোকে এখানে সুবিধা দেওয়া হচ্ছে না, তারা আসতেছে না। আমাদের সমুদ্র তেল গ্যাস আমরা উত্তোলন করছি না, মানে মিয়ানমার করছে। 2012 সালে আমাদের সমুদ্রের সমস্যা সমাধান হয়ে গেছে। মিয়ানমার অলরেডি উত্তোলন 5 TCF এর মতো তারা উত্তোলন করেছে। ইন্ডিয়া অনেক TCF মানে গ্যাস উত্তোলন করেছে। আমাদের এখানে কেন আপনারা গ্যাস উত্তোলন করছেন না? বাইরে থেকে গ্যাস উত্তোলন করে, গ্যাস আমদানি করে কমিশন খাবেন, এটা বলে দেন না, দেশটা বন্ধ করে দিবেন, এভাবে টাকা পাচার করবেন, মানে আগের মতো থাকবেন না আপনারা। এদেশকে কখনো স্বাবলম্বী হতে দিবেন না, এনার্জি সিকিউরিটি দিবেন না, মানে এনার্জি স্বাবলম্বী দেশের মানুষকে দিবেন না। বলেন, এগুলো বলে দেন আজকে আপনারা। আপনারা যাদেরকে আজকে কাজ দিতে চাচ্ছেন, যে সমস্ত মাফিয়াদেরকে, এই মাফিয়াদের চরিত্র দেশের মানুষ তো 54 বছর দেখেছে ভাই, এদেরকে আপনি মানুষ করবেন? কিন্তু রেজাউল করিম রনি তো বলছে যে মাফিয়াদেরকে একতরফা কাউকে দেয়া হবে না, এটা একটা প্রতিযোগিতা তৈরি করা হবে। এবার আসে, আমি যেটা বলেছি, বাংলাদেশে ডে ওয়ান থেকে যত বিভাজন হয়েছে, পলিসিগত বিভাজন, নট আমি বলতেছি না ভার্বালি বিভাজন, বিএনপি তার রাষ্ট্র মেরামতের 31 দফাটা মানলে এই পলিসিগত বাংলাদেশে বিভাজন হতো না। জি। প্রথম যখন বিএনপি কথাই বলে যে আমরা মদিনা সনদ বাস্তবায়ন করবো, জুলাই সনদ অক্ষরে অক্ষরে দাঁড়ি কমিশন বাস্তবায়ন করবো, কিন্তু জি। বাস্তবে সে বগুড়া সনদটা বাস্তবায়ন করে না। আমি বগুড়া সনদটা কাকে বললাম? 31 দফার ঘোষক হচ্ছে বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান। তো এটাকে আমি যদি আদর করি বগুড়া সনদে বলি, বগুড়া সনদটা বাস্তবায়ন করুন, করছে না তো। এটা তো আপনাদের প্রতিশ্রুতি, আপনাদের প্ল্যান, আপনাদের পলিসি। তাহলে এটাকে আপনাদের কে বাধা দিল? নাকি এখানে অপোজিশন নোটিশ দিয়েছে, ইন্টারিমের কোনো বাধা আছে? কেন করছেন না এটা? দিতে পারবে অসংখ্য বিএনপি ধন্যবাদ। জাতির সামনে কোনো জবাব? আসবো, একটা বিরতি নিয়ে আসতে হবে জনালউদ্দিন শিশির, এর পরে এসে আমরা আবার ওই আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল, শুনছিলেন দুজনের বক্তব্য। আপনি বলছিলেন সরকারি দলের দায় রয়েছে, বিরোধীদের দায়ও তো রয়েছে। অবশ্যই রয়েছে। ওই ক্ষেত্রে এই দায়ের অংশ হিসাবে মাঝে মধ্যে কথা বলতে গিয়ে তারা সম্ভবত খেই হারিয়ে ফেলেন, বা বায়ু চড়া রোগের মতো যেটা হয়। আপনি খেয়াল করে দেখুন, 70 অনুচ্ছেদ এই মুহূর্তে কিন্তু প্রাসঙ্গিক ছিল না। কেন ছিল না? এই কারণে বিএনপির যত সংসদ সদস্য আছেন এই মুহূর্তে সংসদে, তারা ওই ভোটের দিন যদি সবাই নাও আসেন, আদা দিয়েও আসেন, তাতেও তাদের পছন্দের প্রার্থী জিতবেন। এরকম সময়ে যখন 70 অনুচ্ছেদ মনে করিয়ে দিলেন, যেটা আছে, এটা গতকালকে পয়দা হয়নি, এটা মনে করিয়ে দিয়ে কিন্তু একটা ভয়ের মধ্যে ফেললেন। মানে এটা কি আপনি বলছেন বিরোধিতার খাতিরে এই বিরোধিতা? হয়তো বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, বিশেষ করে যখন সরকার দলীয় চিফ হুইপের মুখ থেকে এই কথাটা আসে যে 70 অনুচ্ছেদ মনে করিয়ে দিলেন তিনি, এটার সারাংশ হচ্ছে ফ্লোর ক্রসিং অথবা দলের বিপক্ষে ভোট দেয়া। এমন কোনো আশঙ্কা বা এমন কোনো নমুনাও কিন্তু আমরা দেখছি না যে বিএনপির পছন্দের প্রার্থীকে বিএনপির কেউ ভোট দিবে না, এটা কিন্তু ধারণার মধ্যেও নাই। কিন্তু এই বিরোধী দলীয় সরকার দলীয় চিফ হুইপ কেন এটা মনে করিয়ে দিলেন, কেন সতর্ক করলেন, এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এমন না, আমি বলছি যে বিরোধীরা যে এখন 70 অনুচ্ছেদ এর কথা বলছে, তারা তো এই সুযোগটা নেবেই, কারণ 70 অনুচ্ছেদ নিয়ে দুই রকমের ভার্সন আছে। যখন বিরোধী দলে থাকে সবাই চায় যে অনুচ্ছেদটা তুলে দেওয়া হোক, আমরা একটু মন মতো কথা বলি, মন মতো ভোটটা দেই, এটা চায় প্রত্যেকটা, যে যখন বিরোধী দলে থাকে। সরকারি দলে গেলে এটার পরিবর্তন করতে চায় না। তো বিএনপি যেখানে সাহসের পরিচয় দিয়েছে, ক্ষমতায় আসার আগেই বিরোধী দলে থাকতেই 31 দফার মধ্যে যে তারা আসলে 70 অনুচ্ছেদ তারা মুছে দেবে বা এটা বাদ দেবে। তো এটা একটা সৌন্দর্য সংসদের। কিন্তু এইরকম সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের 2-3 দিন আগে এসে এই তথ্যটা দেওয়ার মধ্যে কিন্তু রাজনীতিতে একটা নতুন উপাদান যোগ হয়েছে। আচ্ছা, তো কেন তারা যোগ করা মনে করলেন এই উপাদানটা? তাদের কাছে কোনো তথ্য আছে কিনা, কেউ ফ্লোর ক্রস করবেন কিনা, কেউ নিজ দলের বাইরেও ভোট দিবেন কিনা? এর আগে হয়েছে কিন্তু বিএনপির বিরুদ্ধে হয় করে হয়নি, হওয়ার উপক্রম হয়েছিল, শেষ পর্যন্ত হয়নি। সিরাজগঞ্জের একজনের বোধহয় হয়েছে, ওনাকে
মন্ত্রী বানিয়েছিল, পরবর্তীতে উনি মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়েছেন। জি। বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী চাইলে পারেন দুজনকে, সিরাজগঞ্জের একজন, রাজশাহীর একজন। রাজশাহীর একজন ডাক্তার আলাউদ্দিন, সিরাজগঞ্জের ওই ব্যক্তির নাম স্বপন, দুজনকে শেখ হাসিনা মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। তো তখন এটা নিয়ে বাদানাবাদ হওয়ার পরে টিকে নাই, কিন্তু তাদের মন্ত্রিত্ব চলে গেছে। তো এরকম সময়ে সেটা কেন করলো বিএনপি? চিফ হুইপকে নিজেই করেছেন, নাকি এর মধ্যে কোনো ইঙ্গিত আছে, একটু ভাবনার বিষয় আছে? এই গেল একটা দিক। দ্বিতীয় দিক হলো শিশির যেটা বলছিলেন, খুব জরুরি বিষয় এই মুহূর্তের জন্য, জ্বালানি সেক্টরে বেসরকারীকরণ। এটা পরিষ্কার হওয়া উচিত। আমরা কিন্তু কেউ বুঝেও অর্ধেক বলছি, কেউ না বুঝেও কথা বলছি। সরকার কিন্তু এটা ছেড়ে দিচ্ছে না, নিয়ন্ত্রণটা সরকারের কাছেই থাকবে। সরকার একটা প্রতিযোগিতা আনতে চায় সেখানে, কারণ জ্বালানি সেক্টরের প্রতিযোগিতা নাই আমাদের এখানে। এখানে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট আছে। এখানে যারা এখন বয়ান তৈরি করতেছে, সরি, তারা এই সিন্ডিকেটটা প্রোটেক্ট করার জন্য এটা উল্টা ন্যারেটিভটা তৈরি করতেছে, উল্টা যেটা এর আগে যেটা ব্যাংক নিয়ে করা হচ্ছিল, যে এসএলএম কে আনতেছে, এইসব বলা বিপিসি এখানে একচেটি একটা কাজ কারবার করে, লাভ দেখায়, কিন্তু যখন লাভের অঙ্কটা দেখতে চাওয়া হয় বলে যে হাতে টাকা নাই, একটু ভর্তুকি দেন। যে 20,000 কোটি টাকা চাইছে এবার। গত এক দশকে আমার কাছে তথ্য হচ্ছে প্রায় 55,000 কোটি টাকা মুনাফা করেছে এই প্রতিষ্ঠানটি, কিন্তু এখনো জিজ্ঞেস করলে বলে যে নগদ টাকা নাই, লাভ করেছি সত্য। তাহলে বেসরকারীকরণের একটা সুবিধাও কিন্তু আছে, সরকারের নিয়ন্ত্রণে থেকে কিন্তু বেসরকারীকরণ। কারণ তফাৎটা এরকম, বিপিসিতে বা সরকারের যে বিভিন্ন ইস্টার্ন রিফাইনারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, এখানে যারা আসেন তারা হয়তো এই বিষয়ক লোকও না, সমাজবিজ্ঞানে পড়াশোনা করেছেন অথবা ইসলামের ইতিহাসে পড়াশোনা করেছেন। কিছুদিন এখানে তারা আয় রোজগারটা ঠিক মতো করেন সিস্টেম লসের নামে, এরপর বাড়িতে চলে যান। কিন্তু বেসরকারীকরণ হলে যেটা হবে, যারা এখানে বিনিয়োগ করবে তারা প্রফিট অ্যান্ড লস ভালো করে জানে। না, আমাদের সামনে তো টেলিকমিউনিকেশন একটা উদাহরণ আছেই, যে টিএনটি যখন ছিল তখন কি অবস্থা, আর পরবর্তীতে মোবাইল সেক্টর মানে তারা লাভ করে, কারণ তারা প্রফিট অ্যান্ড লস হিসাব করে, আর সরকারি পর্যায়ে হয় লস অ্যান্ড প্রফিট। ইভেন বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রেও আমরা দেখেছি এখন যেই 5টা সবচেয়ে ভালো ব্যাংক, জি, পূবালী, সিটি এবং ওনার যে একদম প্রথম 5টা ব্যাংক, সেই 5টাই বেসরকারি ব্যাংক। অর্থাৎ বনেদি যারা বনেদি তারা চুরি করে না, তারা লাভ করে। তফাৎ আছে কিন্তু, একটা চুরি করা আর একটা লাভ করা। তো যারা বনেদি ব্যবসায়ী, আর বিদ্যুৎ সেক্টরে অবশ্যই পয়সাওয়ালা ব্যবসায়ী আসবে, এখানে ঠুনকো কারো আসার। কিন্তু রেগুলেশনটা আপনি যেটি বলছেন, যে তদারকিটা সরকারের হাতে থাকবে, সরকারের হাতে থাকতে হবে এবং কঠোরভাবে ওই কঠোর হতেই হবে। আবার যারা নেবে তাদেরও লাভ করতেই হবে, তারা লাভ করেই তাদের ব্যবসা পরিচালনা করবে। কারণ ব্যবসায়ীদের কিন্তু ওই লোকসান দিয়ে বাড়িতে চলে যাওয়ার সরকার যেন জিম্মি না হয়ে যায়, বিষয়টা এরকম। সুযোগটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী রাখবেন না, তিনি তো একটা পরিকল্পনা দেবেন বলছেন। তো ওই প্রতিযোগিতা যখন তৈরি হবে, প্রতিযোগিতাটা কিসের? শুধু দামের না, কিন্তু আমদানির বিষয় আছে। অসংখ্য ধন্যবাদ। শেষের দিকে আমরা একটু শুনে আসি, বিপণনের বিষয় আছে। জি, শুনে আসবো রেজাউল করিম রনি। এই যে আমার ভাই বলল স্বাধীন বাহিনী তদন্ত করবে, স্বাধীন বাহিনী কথাটা শুনতে খারাপ, কিন্তু অ্যাবস্ট্রাক্ট। স্বাধীন বাহিনী কই থেকে আসবে? এই দেশের মধ্যে থেকে তো পয়দা হবে নাকি? আকাশ থেকে তো পড়বে না। তার মানে আপনাকে অবশ্যই পেশাদারিত্ব ফিরাইতে হবে, তার মানে আপনার অবশ্যই জনগণের আস্থা ফিরাইতে হবে বাহিনী। তো সেটা পুলিশে ফিরাইতে সমস্যা কি? উনি তো বলছেন যে পুলিশের কমিশন করার ব্যাপারটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। কে বলছে? পুলিশ কমিশন তো ইন্টারিম গভর্নমেন্টের বিষয় ছিল। কমিশন বিএনপি কিভাবে বাদ দেয়? বিএনপি ক্ষমতায় ছিল তখন। বিএনপি পুলিশ কমিশন বাদ দেওয়ার এখতিয়ার তো বিএনপি রাখে না। এক মিনিট একটু শুনে আসি, কমিশন বিএনপি বাদ দিল কিভাবে বাদ দিল, শিশির একটু বলবেন? বাধা দিচ্ছে বিএনপির কারণে, সেটি আলোর মুখ দেখে নাই। এটা আপনারা বিভিন্ন গণমাধ্যমের এখনো আপনি ক্রস চেক করলে পাবেন, নিউজ হয়েছে। এটা আমরা উনি কেন ভুলে গেছেন এটা আমি জানি না, একটু মেমোরি রিকল করা উচিত। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে স্পষ্টভাবে স্বাক্ষরিত জুলাই সনদে, সেখানে পুলিশ সংস্কার কমিশনের যে বিষয়গুলোতে বিএনপি এগ্রি করে সেখানে এগ্রি আছে, যেগুলোকে আপত্তি আছে সেখানে নোট অফ ডিসেন্ট যেগুলো থাকবে এগুলো প্রকাশ্যে, এনে গোপনে, খবরে দেখেছি, এই গল্পের গরুর কোনো সুযোগ নাই এখানে। তো স্পেসিফিক করে তার মানে এগুলো মানে ন্যারেটিভ, প্রপাগান্ডা। তো তার মানে আরেকটা হলো ভূতরে। আচ্ছা এইবার আরে ভাই কমিশন তো করছে ইন্টারিম আমল, কমিশন বাতিল করার এখতিয়ার বিএনপির নাই। তো এটা বিএনপির কারণে তো কমিশনটা বিএনপির কারণে, এটা তো আমি তো বলতে পারি এনসিপির কারণে সব সর্বনাশ হয়ে গেছে, ঘরে ঘরে আগুন জ্বলছে। না, এনসিপি তো দলীয়ভাবে স্ট্যান্ড নেয় নাই, কোথাও বলে না। এটা তো বলতেই পারি, আমি অনেক কথা বলতে পারি না, আপনার মুখ সেটাই শোনা। আচ্ছা আরেকটা হলো কাজের কথা হইলো যে আরেকটা বিষয় শুনি, গ্যাসের নিয়ে যেটা, গ্যাস অনুসন্ধান করা হয় নাই পুরা পিরিয়ডে। আপনি বিএনপির ইস্তেহারটা পড়ে দেখেন। তারপর আরেকটা যে ওনারা বলেন 31 দফা
31 দফার আগে তো ভাই 27 দফা ছিল, 27 দফার পর 31 দফা আসলো, তারও আগে বিএনপির ঐতিহাসিক 19 দফা ছিল। 31 দফা কোনো তো অক্ষয় অমর জড় পাথর না, বা এটা কোরআন বাইবেল না যেটা চেঞ্জ হবে না। এরপরে তো ইস্তেহার দিয়েছে বিএনপি, ইস্তেহারের ভূমিকার মধ্যে লেখা নাই যে 31 দফার আলোকে, হ্যাঁ, এবং 31 দফার দাবিগুলোকে আরও, হ্যাঁ, প্ল্যান মাফিক ডিটেল, হ্যাঁ, বিস্তারিত যুক্তিযুক্তভাবে, হ্যাঁ, প্রণয়ন করার জন্য বা সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার জন্য এই ইস্তেহার প্রণয়ন করা হলো। তো ফলে 31 দফার আলোকিতে বিএনপি ইস্তেহারটা প্রণয়ন করছে। আপনি ইস্তেহার ধরে আগান, হ্যাঁ, বিরোধী দল আপনি সমালোচনা করেন যে আপনি ইস্তেহারে লিখলেন এটা আর আপনি করতেছেন এটা, ধৈরা ধৈরা দেখেন, আপনি টু দ্য পয়েন্ট বলেন। হ্যাঁ, এখানে কারেক্টলি যেটা বলছে ভুতুরে বিলের কথা বলছে, ডেফিনেটলি এই ভুতুরে বিল এটা নতুন না, এটা আওয়ামী লীগের আমল থেকে কথায় কথায় এভাবে হইতো। এখন কি আওয়ামী লীগের লোকজন নাই সরকারে? সরকার কি সব নতুন ফেরেস্তারা চালাচ্ছে না তো? তো ফলে ভুতুরে বিলের কারণে জনগণ ভুক্তভোগী, আমরা সবাই ভুক্তভোগী। এই ভুতুরে বিলের তদন্তের দাবি কই? আন্দোলন কোথায় বিরোধী দলের? ছেড়ে দিন, আন্দোলন নেই। হ্যাঁ, এবং সরকারের দিক থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে মিটার চার্জ, যেটা নিয়ে হাসিনার আমলে আমরা প্রতিবাদ করতাম, যে মিটার চার্জের নামে জনগণের পকেট কাটা হচ্ছে, এটা অবৈধ, এটা অগণতান্ত্রিক শুধু না, এটা একটা জালেমিপনা। আপনি মিটার একবার দিয়েছি আমি, মাসে মাসে আমার কাছে টাকা নিয়ে যাচ্ছেন। এই সরকার ঘোষণা দিয়েছে মিটার চার্জ অপসারণ করা হলো, আমরা অভিনন্দন জানিয়েছি, হ্যাঁ, টকশোতে কথা বলেছি। তারপরে এখনো পর্যন্ত মানুষকে মিটার চার্জ দিতে হচ্ছে। তার মানে সরকার, প্রধানমন্ত্রী বা সরকারের মূল যারা, সেখান থেকে আপনি ঘোষণা দিলেন যে ঠিক আছে এটা অপসারণ করা হচ্ছে না, আমরা অভিনন্দন জানালাম, মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। তার মানে সরকারের মধ্যে সমন্বয়হীনতার এই ব্যাপারটা আছে, এটা সত্য স্বীকার করতে হবে। এবং যেই মুখপাত্র বা উপদেষ্টা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে দিয়ে আপনি ঘোষণা দেওয়াইলেন, সে এখন কেন ক্ল্যারিফিকেশন দিচ্ছেন না যে এটা আমরা তাহলে এখন এই কারণে বাস্তবায়ন করতে পারছি না? এই প্রসঙ্গে বিরোধী দল কি ভূমিকা নেবে, আমরা সেই বিষয়টা একটু শুনি। জি, এটা সমালোচনা করতে হবে আমাদের। জি, দেখেন, আমার সমালোচক খুব সুন্দর করে বললো যে আমরা শুধু 31 দফার কথাই বলি, আসলে জিনিসটা সঠিক না। আমি বিএনপি নিয়ে যদি কেউ একটু ইনডেপথ পড়াশোনাও করে, তাহলে তারা দেখবে বিএনপি দাবি করেছে যে বিএনপির যে 2026 সালে যে ইশতেহার, এই ইশতেহার রাষ্ট্র মেরামতের 31 দফার আলোকে, আর রাষ্ট্র মেরামতের 31 দফা তৎকালীন 27 দফা বা গণ অধিকার পরিষদের 21 দফা, হাসনাত কায়েম ভাইদের এবং ওই যে গণতন্ত্র মঞ্চের সহ মিলে 27 দফা তখন দেওয়া হয়, ওটা লয়েছে ছিল। বলা হচ্ছে যে পরবর্তী যে 31 দফা হয়, তারা রহমানের 31 দফা বেগম জিয়ার ভিশন 2030 আলোকে, এবং বেগম জিয়ার ভিশন 2030 যেটা, এটা হচ্ছে জিয়া রহমানের 19 দফার আলোকে। তো আমরা তো এগুলো জানি, তাহলে আমরা তো বিএনপির এগুলোই বলতেছি যে ভাই আপনি আপনারটা একটু যদি মানেন, তারপরে তো সংস্কার প্রায় 70% হয়ে যায়, 80% হয়ে যায়। আপনি কেন মানছেন না? এটা তো আপনার লাভের জন্য আপনি তখন দিছিলেন। মূল কথা হচ্ছে, আমি আপনাকে বলি, বিএনপি ধরেছে এখন আওয়ামী লীগের রোগে। আওয়ামী লীগ যেরকম বিরোধী দলকে নিপীড়ন করতে 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 একসময় মনে করলো বিএনপি আর জীবনে ক্ষমতা আসতে পারবে না, জামাত বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে, এদেশের জনগণ 6 মাসের মধ্যে কি সেই নিপীড়নের শিকার হচ্ছে বিরোধী দল? হ্যাঁ, তো আমি সেই জায়গায় আসতেছি। তখন সে মনে করলো যে তার এখন আর আসলে কোনো অপোজিশন নাই। বিএনপি এখন মনে করছে যে 2/3 মেজরিটি আমি পাইছি, এখানে এখন পর্যন্ত এনসিপি অনেক মানে এদের বয়স টয়স কম, এরা এখনো আমাদের দলের মতন ক্যাডার এখনো তৈরি করতে পারে নাই, যে ক্যাডাররা গান ফাটার দিয়ে মানুষ মারতে পারবে বা চোখ তুলে নিতে পারবে। এদের আরো সময় লাগবে, বা এরা মার খেতে খেতে একসময় শক্ত হবে। আর জামাত ইসলাম এখন পর্যন্ত মানে আমাদেরকে একটু একটু মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে যাতে আওয়ামী লীগ না আসতে পারে। এই জন্য তারা এখন তাদের নিজস্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না। তারা যদি আজকে তাদের কথাটা যদি তারা রক্ষা করতো, তাহলে বাংলাদেশের অনেক সমস্যা থাকতোই না। অসংখ্য ধন্যবাদ জনাব শিশির। শেষ করব 30 সেকেন্ড যদি একটু শেষ করি। দেখেন, জি জি, বিএনপি যে জিনিসটা এখন মানে বলে, যখন মুখ দিয়ে বলে তখন বলে যে একদম অক্ষরে অক্ষরে দাড়ি কমা বলিষ্ঠ সব বাস্তবায়ন করবো, কিন্তু কাজের সাথে কোনো মিল নেই। কাজ করবে একদম উল্টাটা, একদম মানে 180 ডিগ্রি উল্টাটা। জি, রেজাল্ট করিম রনি 30 সেকেন্ড। বিএনপি মানে আনফরচুনেটলি এনসিপি এবং জামাতের রাজনীতি করে না। বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই আলোকে রাজনীতি করবে এবং সেই আলোকে বাস্তবায়ন করবে। আর এটা খুবই ভুল কথা যে বিএনপি বিরোধী দলকে গুরুত্বপূর্ণ মনে করে না, কম শক্তিশালী মনে করে। নো, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো এরকম একটা পারমাণবিক অস্ত্র থাকতে এই দলকে আন্ডারমাইন করবে, পৃথিবীতে এমন কোন রাজনৈতিক শক্তি নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজন কমিশনে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।